হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখনকার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস 9-এর। এটা অগাস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের, এটা হচ্ছে পার্ট 5। তো দেখো এখানে একটা আনসিন প্যাসেজ তোমাদেরকে দিয়েছে, সেই প্যাসেজটা তোমাদের খুব সুন্দর করে পড়তে হবে, তারপরে তোমাদের আনসারগুলো করতে হবে, যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে সেগুলো করতে হবে। তো দেখো আমি প্যাসেজটা পড়ে তোমাদের একবার বিষয়বস্তুটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দ্য এশিয়ান গেমস অফ 2022 in Hangzhou will see the return of the game of chess after the Olympic Council of Asia decided to reinstate the sport in its games program। দেখো তোমাদের এখানে কতগুলো এক কথা মনে রাখতে হবে, যেমন এখানে জায়গাটার নাম 2022 এর যে অ্যান্ড ইট উইল রিটার্ন অফ দি গেম অফ চেস, মানে তোমরা জানো দাবা খেলা, দাবা খেলাটাকে আবার পুনরায় নিয়ে আসতে হবে। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া ডিসাইডেড, এই অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া কী করলো, যে এটা আবার সিদ্ধান্ত নেওয়া হলো যে চেসটা কিন্তু ছিল না, এর আগে ছিল, আগে কিন্তু চেসটা ইনক্লুড ছিল, এখন কিন্তু চেসটা নেই, সেটাকে আনার ব্যাপারে কিন্তু তারা ভাবছেন। ঠিক আছে, তারপরে চেস was the part of Asian Games 2006 in Doha and 2010 in Guangzhou। এখানে কি ছিল, 2006-এ কিন্তু ছিল অলিম্পিকের মধ্যে ইনক্লুড, ইভেন্ট 10-এও কিন্তু ছিল। ইন্ডিয়া ওয়ান 2 মেডেল, দুটো মেডেল পেয়েছিল অ্যাট ধোয়াতে কিন্তু দুটো মেডেল পেয়েছিল, উইথ কনেরিউ ফাম্পি উইনিংস দ্য gold medal in women's rapid individual events as well as the mixed team winning the standard event golds। তার মধ্যে কারা পেয়েছিল দেখো এখানে নাম দেওয়া আছে, এখানে দুটো গোল্ড মেডেল কিন্তু পাওয়া গেছিল। ইন 2010 দ্য ইন্ডিয়ান মেন ওন আ ব্রোঞ্জ, এটা কিন্তু তোমাদের এমসিকিউর মধ্যে আছে যে কী পেয়েছিল, তারপরে এই ওয়ার্ডটাও কিন্তু তোমাদের এমসিকিউর মধ্যে আছে যে কোথায় খেলাটা অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, ইয়াংশাও, আর এটা কিন্তু ব্রোঞ্জ। ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট হোয়াইল ডি হার্তিকা টুক দ্য ব্রোঞ্জ ইন দ্য উমেন্স ইন্ডিভিজুয়াল ইভেন্ট, তার মধ্যে কে ছিলেন না ডি হার্তিকা, সে কিন্তু ওই ব্রোঞ্জ মেডেলটা কিন্তু পেয়েছিলেন। দেখো তারপরে বলছে, দেখো তার সেকেন্ড প্যারাগ্রাফে বলছে বিশ্বনাথ আনন্দ 5 times ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, খুব ইম্পর্টেন্ট, বিশ্বনাথ আনন্দ 5 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, 5বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, অ্যান্ড ইন্ডিয়াস ফার্স্ট গ্র্যান্ড মাস্টার এক্সপ্রেসেস হিজ হ্যাপিনেস ওভার দি ইনক্লুশন অফ চেস ইন 2022 এশিয়ান গেমস। 2022-এর এশিয়ানস অলিম্পিকের মধ্যে কিন্তু এই চেস খেলাটাকে কিন্তু অন্তর্ভুক্ত করার জন্য তিনি জানিয়েছেন। দ্য অল ইন্ডিয়া চেস ফেডারেশনস ভাইস প্রেসিডেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আছে। দেখো ডিভি সুন্দর said it was very good news for the game and the players too and gave India chance to win medals, and he also expected a team event and individual events to be part of the games। তাহলে তোমাদের এই আনসিন প্যাসেজটার বিষয়বস্তু কি হলো না, বিষয়বস্তুটা হচ্ছে চেস আমাদের 2006-10 এই সময়কালে কিন্তু অলিম্পিকের মধ্যে ইনক্লুড ছিল দাবা খেলাটা, এখন কিন্তু নেই। তো 2022-এর যে অলিম্পিকটা, সেখানে কিন্তু এটাকে ইনক্লুড করার ব্যাপারে কিন্তু এশিয়ান যে কাউন্সিল অফ, এখানে বলেছে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া, তারা কিন্তু ওটা সিদ্ধান্ত নিয়েছে। আর তাতে যে সমর্থনগুলো জানানো হয়েছে, সেখান থেকে কিন্তু বলা হয়েছে যে বিশ্বনাথ আনন্দ 5 টাইমস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইন ইন্ডিয়াস ফার্স্ট গ্র্যান্ড মাস্টার, তিনি কিন্তু এই ইচ্ছা প্রকাশ করেছেন, তার হ্যাপিনেসটা দেখিয়েছেন। এবং আরেকজন কি বলেছেন যে অল ইন্ডিয়া চেস ফেডারেশন ভাইস প্রেসিডেন্ট ডিভি সুন্দর, তিনিও কিন্তু এটাকে সমর্থন করেছেন। তো তোমাদের প্যাসেজটা ভালোভাবে পড়া হলো, তারপরে তোমরা এখানে আনসারটাকে দেখো এখানে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস। এখানে দেখো তোমাদের বলেছে ফার্স্ট কোশ্চেনটা দ্য এশিয়ান গেমস অফ 2022 উইল বি হেল্ড ইন, দেখো 22-এর কোথায় এটা অনুষ্ঠিত হবে বলে ভাবা হয়েছিল, সেটা কিন্তু দেখো ডি অপশান ইজ দি কারেক্ট, দ্য কিন্তু হিয়াংশো এটা। তারপরে কিন্তু আমি কপিতে তোমাদের ভালো করে লিখে দিয়েছি, এখানে একবার তোমরা কুইক দেখে নাও। ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট ইন 2010 দ্য ইন্ডিয়া ম্যান ওন কী করেছিল, দেখো তারা 2010-এ কী পেয়েছিল, কিন্তু ব্রোঞ্জ পেয়েছিল, ব্রোঞ্জ।
এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে 3 নম্বরে বলেছে দ্য ভাইস প্রেসিডেন্টস অফ অল ইন্ডিয়া চেস ফেডারেশন। অল ইন্ডিয়া চেস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? তোমাদের আনসারটা হয়ে যাবে কিন্তু ডিভি সুন্দর। এ ইজ দি রাইট অ্যান্সার। তো এবার তোমরা আমার কপি থেকে একটু দেখে নাও, আমি এখানে লিখে রেখেছি, এখানেও কোশ্চেনটা লেখা আছে। দেখো ফার্স্টেরটা কিন্তু হয়ে যাবে ডি আনসার। তারপরে 2 নম্বরেরটা কিন্তু হয়ে যাবে দেখো ব্রোঞ্জ। এ ইজ দি রাইট আনসার। তোমরা এরমভাবে সুন্দর করে লিখবে। তারপরে সি হয়ে যাবে কিন্তু ভাইস প্রেসিডেন্ট ছিলেন ডিভি সুন্দর। ঠিক আছে, এটা কিন্তু এ অপশানেই ছিল। আর এরমভাবে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে, তোমরা অবশ্যই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরমভাবে লিখাই কিন্তু স্কুলে সাবমিট করবে। তারপরে দেখো কোশ্চেনটা আমার এখানে লেখা আছে, আমি আর উপরের কোশ্চেনে যাচ্ছি না। অ্যাক্টিভিটি 2 বলছে যে ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে বলেছে দেখো কিছু গ্রামার দিয়েছে খুব ভালো ভালো। আই উইশ ইউ টু বি কোয়াইট, যে আমি এটা চাইবো যে তুমি একটু শান্তশিষ্ট থাকো। এটা চেঞ্জ ইনটু দি কমপ্লেক্স সেন্টেন্স, তোমাকে কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। তো এটা খুব সোজা এবং স্ট্যান্ডার্ডও বলতে পারো, কারণ এই ধরনের গ্রামার কিন্তু আমরা ক্লাস 10-এর টেস্ট পেপারের মধ্যেও কিন্তু দেখতে পাই। যে আই উইশ, এটাকে তোমরা কী করবে যে দ্যাট, তাহলে কী হয়ে গেলো? কমপ্লেক্স হয়ে যাবে। ইউ শুড কিপ কোয়াইট, যে আই উইশ দ্যাট ইউ শুড কিপ কোয়াইট, তাহলে তুমি কী করলে? আই উইশের পরে কিন্তু একটা দ্যাট যুক্ত করলে, তারপরে ইউ, তার সাথে কিন্তু একটা শুড, যে তুমি অবশ্যই কিন্তু শান্তশিষ্ট থাকবে। ঠিক আছে, এটা হয়ে গেল ফার্স্ট এডটা। সেকেন্ড এডটা দেখো বলছে ওপেনিং দ্য গেট কমা দ্য ম্যান কাম ইন। এটাকে কি বলছে? যে চেঞ্জ ইনটু আ কম্পাউন্ড সেন্টেন্স। তোমাকে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। তোমরা সাধারণত জানো কম্পাউন্ড সেন্টেন্স আমরা কিন্তু অ্যান্ড, ওয়ার এগুলো দিয়ে কিন্তু কানেক্ট করি। ঠিক আছে, তো দেখো এখানে দ্য ম্যান ওপেন, তোমরা ওপেনিং দ্য গেট, এই যে এখান থেকে তোমরা লিখতে পারো যে দ্য ম্যান ওপেন দ্য গেট, একজন লোক কী করলো না গেটটাকে খুললো, অ্যান্ড এই অ্যান্ড দিলাম মানে কিন্তু এটা কম্পাউন্ড হয়ে গেল, অ্যান্ড কেম ইন, তাহলে একটা আলাদা সেন্টেন্স হয়ে গেল। তার মানে লোকটা দরজাটা খুললো এবং ভেতরে আসলো। ঠিক আছে, আর আগেরটার বাংলা মানে কী ছিল? এটা কিন্তু বাংলা মানেটা সেন্টেন্সের বিষয়বস্তু কিন্তু একই ছিল, তবে কিন্তু আমরা দুটো সেন্টেন্সে কিন্তু এখানে ভেঙে ভেঙে সেই মানেটাকে বোঝালাম। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে তোমাদের গ্রামার। তারপরে দেখো আই নো হু সেইড ইট, এটা খুব সোজা ছিল। আই নো হু সেইড ইট, আমি জানতাম কে এটা বলেছে। চেঞ্জ ইন্টু সিম্পল সেন্টেন্স। তো আমরা এখানে তো দেখো এই স্পিকারটা আমি এনেছি, আই নো দ্য স্পিকার, মানে কে কথাটা বলেছিল তাকে আমি জানি। এটা খুব সহজভাবে বললেই হয়। তোমরা বাংলা যদি মানেটা বুঝে করার চেষ্টা করো তাহলে তো খুব সোজাই হয়ে যায়। তো দেখো আই নো দ্য স্পিকার, এখানে এরমভাবে তোমরা কিন্তু এটা যে হু সেইড ইট, এই হু সেইড ইট এই জিনিসটা তুলে দিয়ে কিন্তু তোমরা শুধু স্পিকারটা লিখে দেবে, ব্যাস, তাহলেই হয়ে যাবে, সিম্পল। এবার তোমাদের অ্যাক্টিভিটি 3-তে বলেছিল যে ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। তা তোমাদের এখানে কিছু হিন্টস বা পয়েন্টস দেওয়া ছিল, দেখো এটা একবার এখান থেকে একটু দেখে নাও। অ্যাক্টিভিটি 3-তে তোমাদের বলছে রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস, ওয়ান দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, ইউজ দি ফলোয়িং পয়েন্টস। তাহলে তোমরা যে বৃক্ষরোপণের যে গুরুত্বটা আমাদের পরিবেশের উপর বা হিউম্যান বিংসের উপর কতটা ইম্পর্টেন্ট সেটা জানিয়ে কিন্তু তোমাকে প্যারাগ্রাফটা 100 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। আর এখানে যে তুমি পয়েন্টগুলো হেল্প নিতে পারো সেটা তো ইন্ট্রোডাকশন একটা লিখতেই হবে। তারপরে ব্রিংস রেন, যে ট্রি কী করে আমাদের বৃষ্টি নিয়ে আসে, প্রিভেন্ট সয়েল এরোশন, কী করে মাটি ক্ষয়রোধ করে, অ্যান্ড ডিক্রিজেস এয়ার পলিউশন, গাছ কী করে না বায়ু দূষণকে কিন্তু রোধ করে, এয়ার পলিউশন, অ্যান্ড অ্যাডস টু বিউটি অফ নেচার। এবং অবশ্যই দেখবে যে ফুল ফল গাছের যে বিভিন্ন পাতা বিভিন্ন কালারের সেটা কিন্তু আমাদের এনভায়রনমেন্টের একটা বিউটি। দেন তুমি কনক্লুশনটা লিখ। তো দেখো এবার আমি আমার কপি থেকে তোমাদেরকে দেখাচ্ছি, আমি রাইটিংটা এখানে লিখেছি। আর যেহেতু তোমরা ক্লাস 9, একটুখানি রাইটিংয়ের মাত্রাটা একটু স্ট্যান্ডার্ড হওয়া চাই। আর এই যে টপিকটা তোমাদেরকে দিয়েছে দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, সেখানে যে পয়েন্টগুলো বলা আছে সেখানে কিছু সাইন্টিফিক কিছু রিজন কিন্তু তুমি দেখাতেই পারো যেগুলো ট্রির জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো দেখো আমি সেরকমভাবে কিছুটা লেখার চেষ্টা করেছি। দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, দ্য ফ্রেশ এয়ার উই ব্রেথ, দ্য বিউটি অফ নেচার দ্যাট উই এনজয় শোস আস দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। তাহলে আমরা যে এই যে বিশুদ্ধ বায়ুটা যে আমরা নিঃশ্বাসের সাথে যে নিচ্ছি, এবং দ্য বিউটি অফ নেচার, আমাদের যে পরিবেশের এত যে সৌন্দর্য, সেইটার কথাই যদি আমরা ভাবি তাহলে আমরা বুঝতে পারবো যে ট্রি প্ল্যান্টেশন আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, তাই তো। তারপরে দেখো বলছে
যে প্ল্যান্টেশন অফ ট্রিজ ইজ ইম্পর্টেন্ট অ্যাজ দে ইমপ্রুভ দ্য লাইফ অ্যান্ড ফুলফিল দি এসেনশিয়াল নিডস অফ দি ম্যানকাইন্ড। তাহলে কী করে দেখো, ট্রি তোমাদেরকে কী করতে পারে না, এটা আমাদের ইমপ্রুভ করে, লাইফকে ইমপ্রুভ করে। তাছাড়া কী করে, ফুলফিল অফ এসেনশিয়াল নিড, দেখো আমরা গাছ থেকে কী পাই, কাঠ পাই, সেগুলো দিয়ে আমরা বিভিন্ন আসবাবপত্র এগুলোকে আমরা ভালোভাবে করতে পারি, বিভিন্ন শৌখিন জিনিসপত্র। তারপরে আমরা কি ফুল ফল এগুলো তো পেতে থাকি। তো গাছ আমাদেরকে কিন্তু বিভিন্ন রকমভাবে আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসের প্রয়োজন এটাকে কিন্তু আমাদেরকে মিটিয়ে দেয়। তো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যদি একটা গাছ কেটে ফেলি সেই জায়গাতে কিন্তু দুটো গাছ লাগিয়ে দেওয়া আমাদের উচিত। দ্য ম্যান, আমরা আমাদের প্রয়োজনের তাগিদা কিন্তু গাছ সকল সময় কাটছি, কেটে ফেলছি, গাছ বড় হয়ে যাচ্ছে, সেগুলো আমাদের কাজে লাগাচ্ছি, কিন্তু আমাদের উচিত কিন্তু একটা কেটে ফেললে আরও দুটো লাগিয়ে দেওয়া। দ্য মেন রিজন for the tree plantation is to promote the greenery and the biodiversity। আমাদের জীব বৈচিত্র্যতার জন্য গাছের কিন্তু ইম্পর্টেন্স খুবই রয়েছে। তোমরা যদি দেখো যে সমস্ত প্রাণীরা একবারে গাছের উপর, মানুষ তো ভীষণভাবে নির্ভরশীল, কারণ গাছ না থাকলে মানুষ অক্সিজেন পাবে না। তো বায়োডাইভার্সিটি মানুষের মানে বসবাসের জন্য পৃথিবীটা একটা অযোগ্য স্থান হয়ে যাবে। তাছাড়া গাছের পাতা খেয়ে যে সমস্ত প্রাণীগুলো বেঁচে থাকে তাদের জন্য গাছ যদি না থাকে তাহলে সেই প্রাণীগুলো আমাদের থেকে বিলুপ্ত হয়ে যাবে, তাদেরকে আমরা পাবো না। এই জন্য বায়োডাইভার্সিটি জীব বৈচিত্র্য কিন্তু এতে গাছের একটা বিভিন্ন গুরুত্ব অপরিসীম। দ্যাট ইজ হেল্প ইন ব্রিঙ্গিং রেন ইন অ্যান ইনডাইরেক্ট ওয়ে থ্রু দ্য প্রসেস অফ ট্রান্সপিরেশনস। এই ওয়ার্ডটা কিন্তু তোমাদের একটা বায়োলজি থেকে আমি ওয়ার্ডটা নিয়েছি, ট্রান্সপিরেশনস। তোমরা জানো যে উদ্ভিদের পাতায় পত্ররন্ধ্র বা কিউটিক্যাল থাকে, সেগুলো থেকে কী করে যে উদ্ভিদ মাটির নিচের থেকে যে কৈশিক জল তার যে রুট সিস্টেম ওর শুট সিস্টেমের মাধ্যমে পাতাতে নিয়ে যায়, সেখান থেকে কিন্তু সে কী করে না ট্রান্সপিরেশন পদ্ধতির মাধ্যমে কিউটিক্যাল দিয়ে যে এক্সেস ওয়াটার সে কী করে না পাতা থেকে কিন্তু বাইরে বের করে দেয় এবং সেটা বাষ্প হয়ে যায়। তো সেই জলটাও কিন্তু আমাদের রেনকে নিয়ে আসার জন্য খুব ইম্পর্টেন্ট। এই জন্য কিন্তু এই সায়েন্সের ওয়ার্ডটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। তারপরে তোমরা দেখো যে ট্রিজ হেল্পস রিডিউস টু ইরোশন অফ সয়েল বাই রিডিউসিং দি এফেক্ট অফ ইরোসিভ ফোর্স। দেখো এই কথাটাও খুব ইম্পর্টেন্ট, এটা ফিজিক্যাল সায়েন্সের টার্ম, ইরোসিভ ফোর্স। গাছের ওই যে রুটগুলো শিকড়গুলো কী করে যায়, ইরোসিভ ফোর্সটাকে কিন্তু রিডিউস করে দেয় বাই ইউজিং দেয়ার রুটস। দেখো আমি এখানে লিখে দিয়েছি বাই ইউজিং দ্য রুট সিস্টেম অ্যান্ড হোল্ডিং দ্য সয়েল পার্টিকেলস টুগেদার, এবং কী করে মাটির যে কণাগুলো সেগুলো কিন্তু একত্রে ধরে রাখে। তারপরে দেখো বলছে ট্রিজ অ্যাবজর্ভ দ্য টক্সিক কেমিক্যাল থ্রু দেয়ার স্টোমাটা ওয়ার দ্য প্রোভস এফেক্টিভলি ফিল্টারিং দোজ কেমিক্যালস ফ্রম দি এয়ার। তাহলে আমাদেরকে বলেছিল কি করে এয়ার পলিউশন, সয়েল ইরোশন এগুলো আমাদের বলেছিল। তো দেখো আমি প্রত্যেকটা পয়েন্টকে ধরে ধরে লেখার চেষ্টা করেছি যে আমাদের যে স্টোমাটা যা পোর্স যেগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু কি করে না ওই আমাদের এয়ারের মধ্যে যে দূষিত যে কেমিক্যালসগুলো রয়েছে সেগুলো কিন্তু উদ্ভিদ নিজেই কিন্তু নিয়ে নেয়। তাতে কী হয়, পরিবেশটা কিন্তু অনেক দূষণমুক্ত হয়। ট্রিজ রিডিউস দ্য গ্রিন হাউস গ্যাস এফেক্ট বাই ট্র্যাপিং হিট, রিডিউস দি গ্রাউন্ড লেভেল অফ দি ওজন। দেখো আমাদের কী করে গ্রাউন্ড লেভেলের যে ওজন থাকে অ্যান্ড রিলিজ দ্য লাইফ গিভিং অক্সিজেন। তারা কী করে আমাদের গ্রিন হাউস এফেক্টটাকে কিন্তু গাছ অনেকটাই কমিয়ে দেয়, আমাদের পরিবেশটাকে ঠান্ডা রাখতে সহযোগিতা করে। এবং তোমরা সকলেই জানো যে গ্রাউন্ড লেভেলের ওজন স্তরটাকে কিন্তু আমাদের গাছের সাহায্যে আমরা খুব এভাবেই রিডিউস করতে পারি। তারপরে দেখো নেচার ইজ দি কজ অফ আওয়ার এক্সিস্টেন্স। এই কথাটা কিন্তু তোমরা কনক্লুশন পার্টসের মধ্যে অবশ্যই লিখবে, নেচার ইজ দ্য কজ অফ আওয়ার এক্সিস্টেন্স। কারণ প্রকৃতি না থাকলে আমরা বাঁচতে পারতাম না, প্রকৃতির সৌন্দর্যতে আমরা সকল সময় মোহিত হই। অ্যান্ড ট্রিজ আর দ্য এসেন্সিয়াল পার্টস অফ দ্য নেচার। তাই নেচারের মধ্যে যে ট্রি তার সৌন্দর্যটাই আমার সবথেকে মনে হয় বড় সৌন্দর্য, কারণ তার বিভিন্ন কালারের ফুল, বিভিন্ন কালারের তোমরা অনেকগুলো উদ্ভিদ গাছ দেখবে যাদের পাতাতেও কিন্তু সৌন্দর্য আছে, ডিফারেন্ট কালারের কিন্তু পাতার উদ্ভিদ আছে, হুইচ প্রোভাইডস আস দ্য সুইটনেস অ্যান্ড লাভলিনেস। আর ট্রি হ্যাজ আ several parts which as root, branches, leaves, flowers, fruit. Each and every part of the tree has a beauty, and there are 6 seasons in earth, and trees makes the season complete with their presence. এই কথাগুলো কিন্তু লিখলে তোমার রাইটিংয়ের মাত্রাটা অনেকটাই বেড়ে যাবে। দেখো তুমি এই রাইটিংটা তুমি নিজে স্টাডি করলে বুঝতে পারবে যে এখানে সায়েন্সের কিছু ওয়ার্ড ঢোকানো হয়েছে, বিউটি রিলেটেড কিছু ওয়ার্ড ঢোকানো হয়েছে, লাস্টের লাইনে সিজনের সাথে কি করে
এটাকে আমরা প্রেজেন্ট করছি সেটাও কিন্তু লেখা হয়েছে। তো 6টা ঋতু তোমরা সকল সময় দেখবে যে 6টা ঋতু বিভিন্ন সাজে যে সজ্জিত হয়, তাতে কিন্তু উদ্ভিদের উপরে একটা বিশাল রকম একটা এফেক্ট পড়ে যায় গাছের উপরে। তোমরা দেখবে কিছু কিছু ঋতুতে এই যে বর্ষার সময় দেখবে গাছগুলো পুরো পাতাতে ভরে গেছে। শীতের সময় দেখবে পাতাগুলো শুষ্ক হয়ে মানে শুকনো পাতাগুলো ঝরতে শুরু করেছে। তারপরে বসন্তের হাওয়াতে দেখবে আবার গাছগুলো সতেজ হচ্ছে। এরম তোমরা বিভিন্ন রকমের কিন্তু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন ফলের এগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। এই যে আমাদের বিভিন্ন ফলগুলো, এগুলো তো বিভিন্ন ঋতুতেই আসে। এই যে আম কাঁঠাল, এগুলো কি আমরা গরমকালে ছাড়া পাই না? তাহলে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু গাছের একটা গুরুত্ব অপরিসীম। তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে সমস্ত পয়েন্টগুলোকে ইনক্লুড করে রাইটিংটাকে করে দেওয়ার। তো তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো ভিডিওতে, আর বন্ধুদের সাথে প্রয়োজনে তোমরা শেয়ার করেও নিতে পারো। আর কোথাও বুঝতে না পারলে আমাকে কমেন্ট সেকশানে তোমরা লিখে দিও। আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলে তুমি ভিডিওটা সবার আগে পেয়ে যাও। এবং আমরা চেষ্টা করব এই চ্যানেল থেকে তোমাদের অল সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং তোমাদের ম্যাথসের কমপ্লিট সলিউশন এগুলোকে করে দেওয়ার। তো তুমি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু করে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।